2011 গ্যারি কাস্টেন যাওয়ার পর ভারতীয় ক্রিকেট অনেক উথাল পাতাল দেখেছে। সে হোক ডানকান ফ্লেচারের হাত ধরে, বা রবি শাস্ত্রীর হাত ধরে, বা রাহুল দ্রাবিড়ের হাত ধরে, বা মাঝখানে কিছুদিন অনিল কুম্বলের হাত ধরে। এরা এখন কেউ নেই আর। কাল ঘোষণা হলো নতুন কোচ হবে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে আমরা চিনি অ্যাগ্রেশন, ঠোঁট কাটা, একটা খিদে, জেতার খিদে। আর ক্রিকেট এর জন্য নয়। মাঠের ভেতরে বা মাঠের বাইরের যে টুকটাক লড়াইগুলো থাকতো, সেগুলো শুধু গৌতম গম্ভীর নিজের মধ্যে জমিয়ে রাখে। সেটা তার ক্রিকেটের মধ্যে কোনোদিন আসতে দেয়নি। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে সে অনেস্ট থেকেছে সবদিন। আজকে কথা বলবো গৌতম গম্ভীরের যে ট্রেনার শুরু হচ্ছে, সেটা কতটা সাফল্য দিতে পারে, কি কি বাধা সে অতিক্রম করবে, বা যে থিঙ্ক ট্যাঙ্ক সেটা কিরকম ভাবে নিজে ডেভেলপ করবে, এসব নিয়ে আমাদের সাথে আরো একবার আকাশ পাহাড়ি। পাহাড়িদা, পাহাড়িদা, নমস্কার। নমস্কার নমস্কার সবাইকে। আচ্ছা। নমস্কার শান্তনু। গুড মর্নিং। গুড মর্নিং। তো তোমার কাছে প্রথম যে কোশ্চেনটা হবে সেটা হবে, প্রথমে তো একদম ট্রু একটা ইন্ডিয়ান ফ্যান, তারপর কে কে আর ফ্যান, গৌতম গম্ভীর ফ্যান, তো সব মিলিয়ে কালকের অ্যানাউন্সমেন্টের পর তোমার অনুভূতিটা কিরকম? অনুভূতি খুবই খুশি। বেশিরভাগ কেকেআর ফ্যান এবং ইন্ডিয়ান ফ্যানদের মতো আমার মানে আমিও খুবই খুশি গম্ভীরকে ইন্ডিয়ান কোচিং রোলে দেখতে পেয়ে। আমার তো যথেষ্ট ভালো লাগছে। আশা করি সাফল্যটার একটা সিগনিফিকেন্স রয়েছে এই ডিসিশনের ক্ষেত্রে বিসিসিআই এর কাছে। কেকেআর এ তিনি ফেরত এসে যে সাফল্যটা দিয়েছেন প্রথম বছরে, আমার মনে হয় ওটা একটা খুব বড় রোল প্লে করেছে এই ডিসিশনের ক্ষেত্রে। তো আমি মোরলেস খুবই খুশি BCCI। দ্বিতীয়ত, এই যে গৌতম গম্ভীর এলো, রাহুল দ্রাবিড় বেরিয়ে যাচ্ছে, বা হুম কালকে শুনলাম যে গৌতম গম্ভীর এসে বলছে তার নতুন নতুন স্টাফ চাই, তার হুম নিজের পছন্দ স্টাফ চাই, হুম বা রোহিত শর্মা, বিরাট কোহলি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তো হুম হুম। কি মনে হয় যে থিঙ্ক ট্যাঙ্ক যেটা বলা হয় ক্রিকেটের, প্লেয়ার্স নিয়ে হোক বা ক্যাপ্টেন বা স্টাফ যেগুলো হবে, সেটা কি মনে হচ্ছে পরবর্তীকালে কে কে হতে পারে থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে, কে কে থাকতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিশেষত এটা তো একটা ট্রানজিশনাল ফেজ আমাদের ইন্ডিয়ান হুম ক্রিকেটে। তো হুম সেই ক্ষেত্রে গৌতম গম্ভীর তার নিজস্ব কিছু মান্ত্রা আছে বিহাইন্ড দ্য সাকসেস, তার নিজস্ব কিছু স্টাইল আছে, কোচিং স্টাইল হোক বা মেন্টারশিপ মানে স্কিল হোক। তো সেটা আমরা, যেমনটা তুই নিজেও বললি যে ট্র্যাডিশনাল নয়, আমরা হুম অনেক হুম কিছু নতুন দেখতে পাবো তার মধ্যে। তো হুম সেটাকে কমপ্লিমেন্ট করার জন্য এই যে আমাদের সাপোর্ট স্টাফের ব্যাচটা ছিল, সেটা হয়তো তার সুটেবল বলে মনে হয়নি, বা সে যা কনভারসেশন গুলো করেছে বিসিসিআই এর সাথে, সেক্ষেত্রে তার মনে হয়েছে যে নতুন কিছু তার প্রয়োজন। মানে প্রত্যেককে তো আমরা দেখেছি, ফুটবলে এই জিনিসটা আমরা বেশি দেখি যে যে হুম ম্যানেজার হয় তার নিজস্ব কিছু পছন্দের লোক থাকে যাদের সাথে সে কাজ করতে ভালোবাসে। সেক্ষেত্রে গম্ভীরেরও রয়েছে। আমরা নিউজ পেয়েছি যে অভিষেক নায়ার বা বিনয় কুমার, এরা গম্ভীরের সাথে কাজ করতে পারে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ও কেকেআর এর সাথে যখন ছিল তখন ওর কিছু মানে কি বলবো, ট্রাস্টওয়ার্দি কিছু লোক ছিল যাদের সাথে ও কাজ করতে খুব ভালোবাসে। তো সেই ক্ষেত্রে দেখা যাক আর কি আগামী দিনে আমরা কি দেখতে পাই। শুনছি যেটা অভিষেক নায়ার সম্ভবত ইন্ডিয়ার ব্যাটিং কোচ হবেন। তো আমরা সবাই হুম জানি যে তরুণ প্রজন্মকে নিয়ে অভিষেক নায়ারের একটা খুব ভালো কাজ করার ইতিহাস রয়েছে। প্রত্যেকে ওকে মানে দেখে ওর কাছ থেকে অনেক ইন্সপায়ার্ড হয়, ওনার কাছ থেকে। হুম মানে হুম বেসিক্যালি ইটস নট অল অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যাসপেক্ট, যেটা ও নিজের পডকাস্টেও মেনশন করেছে বিয়ার বাইসেপস হিসাবে। ইটস অল অ্যাবাউট মেন্টাল থিংস। তো হুম দেখা যাক কি হয়। আশা করবো সবকিছু ভালোর দিকেই এগোবে। প্লেয়ার্স হিসেবে বলতে গেলে কোন কোন প্লেয়ার্স যারা মানে একটা ক্যাপ্টেনিং হোক বা একটা লিডারশিপ গ্রুপের মধ্যে, হুম হুম হুম। নতুন প্লেয়ার, রোহিত শর্মা বিরাট কোহলি বাদ দিয়ে নতুন প্লেয়ার কারা কারা আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু গম্ভীর কোচ হিসেবে আসছে এবং আমরা দেখেছি রোহিত শর্মা বিরাট কোহলি টি-20 সেট থেকে বিদায় নিয়ে নিয়েছেন, হুম তো আমরা এটা হুম মানে খুব ভালোভাবেই বুঝতে পারছি 2-3 বছরের মধ্যে একটা পুরো নতুন একাদশ আমরা দেখতে পাবো অ্যাক্রস হুম অল হুম দ্য ফরম্যাটস। তো হুম একটা হুম লিডারশিপ গ্রুপ নিশ্চয়ই দরকার। তো সেক্ষেত্রে এখনো অব্দি বিসিসিআই যাদেরকে আইডেন্টিফাই করেছে বিভিন্ন ফরম্যাটে, সেটা কোয়াইট ক্লিয়ার। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাকে টেস্ট ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। আমি জানি না সেটা কতটা মানে আলটিমেটলি ক্যাপ্টেন্সির দিকে এগোবে, কারণ আমরা জানি ওয়ার্কলোড নিয়ে বুমরার সাথে অনেক সামঞ্জস্য বজায় রেখে চলতে হয় বিসিসিআই কে বা ম্যানেজমেন্টকে। আমরা চাই না যে কোনো মানে কি বলবো এমন বায়োলেটারাল সিরিজে বুমরা ইনজিওর্ড হয়ে যাক খেলতে গিয়ে, যেখানে যেখানে কোনো যেটার কোনো রেলেভেন্স নেই। সেজন্য আমরা একদম। দেখেছি বিগত 1.5-2 বছর ধরে আফটার লং ইঞ্জুরি লে অফ বুমরাকে মানে যথেষ্ট সিকিউর করে রাখা হচ্ছে ফর দ্য মেগা ইভেন্টস।
তো আমার মনে হয় না যে বুমরা লিডারশিপ গ্রুপে কোনোভাবে জড়িত হবে বলে। বাট গম্ভীরকে এতদিন দেখে আমার মনে হয় ও চাইবে ব্যাপারটাকে যতটা সম্ভব মানে 2-3 জন সিনিয়র মেম্বার ইনভলভ থাকুক এরকম সেন্সে রাখ। তো আমরা মেবি দেখতে পারি আশ্বিন ইন দা ডাইং স্টেজেস ইন হিজ ক্যারিয়ার একটা লিডারশিপ গ্রুপে ঢুকতে পারে ইন টেস্ট ক্রিকেট। আর ফাইনালি হ্যাঁ, ওডিআই ক্রিকেটে তো আমরা যেটা দেখতে পাচ্ছি শুভমান গিল কে হয়তো এর রোহিত শর্মার পরে, এবার অল ডিপেন্ডস আপন হিজ পারফরমেন্সেস ইন দ্য নেক্সট 1 or 2 years। ও কিভাবে, এখনো তো শুভমান গিল কোনো সিওর শটস মানে স্পট নিজের নামে করে ফেলেনি যে কোনো ফরম্যাটেই হোক না কেন। তো দেখা যাক ও নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারে। তো তারপর জিজ্ঞেস করবো যে আহ, যে এক্সপেকটেশনস যেগুলো থাকছে গৌতম গম্ভীরের প্রতি, যে গৌতম গম্ভীর তো বাকিদের মতো নয় যে হ্যাঁ হ্যাঁ লক্ষ্মণকে যখন কোচ করা হয়েছিল কিছুদিনের জন্য বা মেন্টর হিসেবে পাঠানো হচ্ছিল বা দ্রাবিড় যখন এসেছিল হুম, ওই সময় অতটা বেশি কথা হয়নি যতটা হুম, গৌতম গম্ভীরকে নিয়ে হচ্ছে। কারণ গৌতম গম্ভীর যখন সৌরভ গাঙ্গুলি যখন বিসিবি প্রেসিডেন্ট হয়েছিল তখন কথা হয়েছিল, কারণ একটা মেন্টালিটি যে অবশ্যই অ্যাগ্রেশন যে জিনিসটা, হুম, হুম, বা বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন যেটা নিয়ে কথা হয়েছিল যে অ্যাগ্রেশন জিনিসটা আসতে পারে, যেটা আমরা ক্রিকেট ফ্যান হিসেবে সবাই পছন্দ করি। হুম। তো সেই পার্সপেক্টিভে কি কি এক্সপেকটেশন থাকছে গৌতম গম্ভীরের থেকে? সাকসেস, সে নিজেও বলে এটা যে সাকসেস এর আগে কিছু নয়। আমরা এটা অনেক ভারতীয় প্রাক্তন অধিনায়ককে বলতে শুনেছি, প্রসেস এই শব্দটা আমরা হুম, প্রচুর শুনেছি মহেন্দ্র সিং ধোনির মুখে, বিরাট কোহলির মুখে। প্রসেস হুম, এই শব্দটা তাদের কাছে হয়তো সর্বোচ্চ থাকতো সবার উপরে, সেরকম আমরা গম্ভীরের মুখে শুনেছি যে উইনিং ইজ অ্যাবাভ এভরিথিং, তার কাছে জেতাটাই সবকিছু। তো জেতার জন্য আমরা গম্ভীরের কাছ থেকে সবকিছু এক্সপেক্ট করতে পারি। এক্সপেক্ট দ্য লিস্ট এক্সপেক্টেড থিংস, মানে যেটা আপনার সব থেকে ওকে। কম ভাবতে পারবেন সেটাও আপনাকে এক্সপেক্ট করে চলতে হবে যতক্ষণ গম্ভীর মানে মানে কোচিং দপ্তরের মধ্যে হেড করবেন আর কি, বা হেলমের উপর আচ্ছা। থাকবে, ততক্ষণ আপনি সবসময় এটা ভাবতে থাকুন যে যেটা আপনি এক্সপেক্ট সব থেকে কম করবেন সেটাও পর্যন্ত হতে পারে। সেটা ইউটিলিটি তো প্লেয়ার্সদের ইউজ করা থেকে শুরু করে যে কোনো তরুণ ফাস্ট বোলারকে সুযোগ দেওয়া থেকে শুরু করে যে কোনো কিছু। তো কারণ যেটা গৌতম গম্ভীর সবদিন থেকে বলে আসছিল যে রবি অশ্বিনকে অ্যাকচুয়ালি ব্যাটিং এ ভালো একটা হ্যাঁ ভালো একটা পজিশন দেওয়া উচিত, তো সেটা টেস্ট হ্যাঁ, ক্রিকেটে কি দেখতে পাবো? দেখ, ইটস এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। দেখতে পেতেও পারি, কেন কি আমরা আগামী 1-1.5 বছরের মধ্যে 12খানা টেস্ট ম্যাচ কিন্তু খেলবো বিদেশে গিয়ে হ্যাঁ, একদম এগেনস্ট দ্য শুনলাম। টপ 3 টেস্ট সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রেলিয়ার এগেনস্টে 5টা আছে, ইংল্যান্ডের এগেনস্টে 5টা আছে, আর নিউজিল্যান্ডের এগেনস্টে 2টো আছে। আর আমাদের মিডল অর্ডার কিন্তু কোনোভাবেই সেটেলড নয়। আমরা সেটাই। বহুবার গৌতম গম্ভীরের মুখে এটা শুনে এসেছি যে ও আশ্বিনের ব্যাটিং এবিলিটিকে প্রচুর পরিমাণে রেট করে। আমরা নিজেরাও হুম, অ্যাজ এ ফ্যান এটা জানি, কিন্তু হুম, বিষয় হচ্ছে আশ্বিন কিন্তু তার কেরিয়ারের একদম শেষের দিকে। তো এখন সে সেটাও ঠিক। নিজের ব্যাটিংটাকে ঠিক কতটা পরিমাণে সময় দিতে পারবে এট দ্য হাইয়েস্ট লেভেল, টেস্ট ক্রিকেটে বিদেশের ওই রকম কন্ডিশনে উপরের দিকে নামানো, মানে আমরা বলছি ব্যাটিং অলরাউন্ডারের যে রোলটা 6 নম্বরে, হুম, 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 একদম। তো সেখানে ওকে কিভাবে ফিট করতে পারবে এটা পসিবিলিটি তো অবশ্যই আছে, কারণ মিডল অর্ডার এখনো অব্দি সিওর শট নয় পূজারা এবং রাহানে সেটাই। যাওয়ার পর, এবং একটা হ্যাঁ, সাইকেলের পরে খুব সম্ভবত বিরাট কোহলিও রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো সেক্ষেত্রে দেখা যাক, বাট নেভার ডিনাই, হতেই পারে, হুম, হুম, হুম। দেখতেই পারে। এমনকি আমরা আশ্বিনকে হোয়াইট বল সেটাপেও ফেরত আসতে দেখতে পাই। এবারে আমরা একটু ফিলোসফি নিয়ে কথা বলি, যে আমরা 3টে জেনারেশন দেখলাম, একটা হচ্ছে হুম, শাস্ত্রী, একটা হুম, তারপর দ্রাবিড়, দিয়ে হুম, এখন আসছে গৌতম গম্ভীর। হুম, তো এই যে একটা শাস্ত্রী ফিলোসফি, একটা দ্রাবিড় ফিলোসফি আর একটা হুম, গৌতম গম্ভীর ফিলোসফি, হুম। এই 3টে ফিলোসফিকে যদি ডিফারেন্স করতে বলা হয় তো তুমি কি হুম, বলবে যে তফাৎ কি কি হতে পারে? 3টেকেই বলতে হবে কিছুটা কিছুটা নিয়ে, শাস্ত্রী কিরকম ছিল, দ্রাবিড় হুম, কিরকম, বা গৌতম গম্ভীর কিরকম হতে যাচ্ছে, কতটা তফাৎ আমরা হুম। দেখতে পাবো 3জনের মধ্যে? বেসিক্যালি শাস্ত্রী ফিলোসফি বলে কিছু ছিল না, মানে আমি অন্তত যতটুকু ইন্ডিয়ান ক্রিকেটকে দেখেছি, শাস্ত্রী ওয়াজ আ পাপেট অফ বিরাট কোহলি অ্যাকর্ডিং টু মি, ইফ ইউ আস্ক মি টু গিভ অ্যান অনেস্ট ওপিনিয়ন। বিরাট কোহলি যতক্ষণ মানে যখন নিজের ক্রিকেটকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তারপর থেকেই শাস্ত্রী ইন্ডিয়ান ক্রিকেটের টিমের সাথে জড়িত হয়েছে, এবং শাস্ত্রীর হুম, মধ্যে এই জিনিসটা প্রচুর পরিমাণে ছিল, উনি অনেকটাই সেফ থাকতে মানে চেষ্টা করতেন আর কি। মানে সবকিছু মানে বিরাট কোহলিও ওনার ঘাড়ে বন্দুক রেখে চালাতো এবং উনিও সেটা মানে মেনে নিতেন এরকম সেন্সে। শাস্ত্রী ইজ অবভিয়াসলি ইন ইজ প্লেইং ডেস উনিও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করতেন, কিন্তু অ্যাজ সাচ কোনো ফিলোসফি ওনার মধ্যে অ্যাজ এ কোচ যে ছিল এমনটা নয়। বিরাট কোহলি যেমন ভাবে টিম সাজাতেন উনি তাতে হ্যাঁতে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এটা আমরা এটার খেসারতও আমাদেরকে অনেক জায়গায় দিতে হয়েছে। ভালো হয়নি এমন আমি বলবো না, ওনাদের দুজনের জন্য আমরা জসপ্রীত বুমরাকে অ্যাজ এ রেড বল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখেছি, সুতরাং কিছু ভালো গুণ তো অবশ্যই আছে, কিন্তু অ্যাজ সাচ ফিলোসফি বলে সেরকম কিছু ছিল না। যতটুকুই ছিল পুরোটাই বিরাট কোহলির মাধ্যমেই ইনকানক্রিনেট হয়েছে।
আমাদের ক্রিকেট। তারপরে যদি রাহুল দ্রাবিড়ের কথায় আসি, রোহিত শর্মা যখন প্রথম কোচ হয়ে আসে, অল ফরম্যাট কোচ হয়, তো তারপরে রাহুল দ্রাবিড় যখন ধীরে মানে কোচ হয়ে আসেন ইন্ডিয়ান ক্রিকেটে, তখন আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিলাম যে দুজনের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশনটা খুব ভালো চলে। মানে কোনো ডিসিশনই একা রোহিত শর্মা নিচ্ছে না বা একা রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় সেরকম মানে ইন্ডিভিজুয়ালও নন যে চাপিয়ে দেবেন কোনো কিছু কারোর উপরে। তো দুজনের মধ্যে কোঅর্ডিনেশন খুব ভালো ছিল, সেটা আমরা কিছু ক্ষেত্রে খারাপ অন্যদিকেও যেতে দেখেছি, কিন্তু দুজনের মধ্যে কম্বাইন্ড যে এফোর্টটা ছিল সবসময় টিমের ইন্টারেস্টের ক্ষেত্রেই ছিল। তো সেক্ষেত্রে এটা ছিল। এবং রাহুল দ্রাবিড়ের ফিলোসফি আমরা আন্ডার 19 রেজেও দেখেছি, উনি প্রচুর পরিমাণে ইয়াংস্টারদেরকে ব্যাক করেন, তাদের স্কিলের উপর প্রচুর কাজ করেন, যাতে তারা টেকনিক্যালি সাউন্ড হয়, তারা গেম সিচুয়েশনে অ্যাওয়্যার হয়। তো এই জিনিসগুলো রাহুল দ্রাবিড়ের ফিলোসফিতে আমরা আন্ডার 19 ডেজের মধ্যেই দেখেছি। কেন আমরা শুভমান গিলকে এত রেট করতাম বা এখনো করি অন্যদের থেকে বেশি, কারণ ওর টেকনিক্যাল এবিলিটি যতটা রাহুল দ্রাবিড়ের কাছে থেকে ওর বেড়েছে, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা দেখি। তো সেরকম এরকম ইয়াং অনেক ব্যাটার ছিল, পৃথ্বী শর নিজের উপরে জোর দিতে পারেন, কিন্তু এরকম ইয়াংস্টার অনেকেই ছিল যারা রাহুল দ্রাবিড়ের টেনিয়ারে আন্ডার 19 টেনে হোক বা ইন্ডিয়ান ক্রিকেট টিমে হোক যথেষ্ট ইমপ্রুভ করেছে। এবারে গৌতম গম্ভীর তো অবভিয়াসলি আমরা এটা কেকেআর সেট আপেও দেখেছি, ওর ফিলোসফি একটাই থাকে, হার্ড অ্যান্ড ফাস্ট ক্রিকেট, মানে প্রচন্ড পরিমাণে হার্ড ক্রিকেট খেলো, যেটা আমরা বিরাট কোহলির টেনিয়ারে টেস্ট ক্রিকেটে দেখেছিলাম। মানে দুর্ভাগ্যবশত ওটা হোয়াইট বল সেট আপে কোনো কারণে রেসিপ্রোকেট হয়নি, যেটা টেস্ট ক্রিকেটে হয়েছিল, ওই হার্ড অ্যান্ড মানে অস্ট্রেলিয়ান মাইন্ডসেটের ক্রিকেটটা। সেটা আমরা আবারও দেখতে চলেছি আন্ডার গৌতম গম্ভীর, দ্যাট ইজ ফর শিওর, ক্যাপ্টেন যেই হোক না কেন। মানে কোনো কিছু সময়ে মানে হার না মানা মনোভাব এটা কিন্তু আমরা দেখবই, এটা সেটা হোয়াইট বল ক্রিকেটে হোক বা টেস্ট ক্রিকেটে হোক। তো অ্যাগ্রেশন উইল বি দ্য ওনলি ফিলোসফি গৌতম গম্ভীর উইল ক্যারি ফরওয়ার্ড। ওকে, তো কেকেআর কে একটা হিউজ সাকসেস দিল অনেক বছর পর। হ্যাঁ। এবারে কেকেআর দেখলাম যে একটা সম্পূর্ণ একটা চেঞ্জ দেখা গেল, যেরকম ভাবে সুরেন্দ্রাকে অভিনয় করানো হলো বা গোটা টিমটাকেই এবারে মানে বলা যায় যে মানে মুম্বাই ইন্ডিয়ান্স এর যে 2020 টিম ছিল তার সাথে তুলনা করা হচ্ছে। এবং এটা এই জন্য নয় যে শুধু প্লেয়ার্সদের জন্য, যে প্লেয়ার্স গুলো ছিল আগের বছর সেগুলোকে নিয়েই বা স্টার্ককে ধরো যেরকম স্টার্ক ফর্ম দিয়ে যাচ্ছিল তাকে সেখান থেকে ব্যাক করে করে, স্টার্ক তো চ্যাম্পিয়ন বোলার, তাও একটা বোলারকে ব্যাক করতে সেভাবে ব্যাক করে করে সেই প্রায় একই রিসোর্স নিয়েই একটা টিমকে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এভার টি-20 টিম হিসেবে বানিয়ে দিল। তো এই যে কেকেআর কে ম্যানেজ করতে পারলো কারণ সেখানে তার খোলা একটা হাত ছিল, ঠিক আছে। ইন্ডিয়ান ক্রিকেটে এলে যেটা আমরা সচরাচর দেখে এসেছি যে বিসিসিআই এর উপরে কেউ কথা বলতে পারে না, বিসিসিআই বলে দিই যে এই প্লেয়ারকে প্রেফার করতে হবে, এই প্লেয়ারকে করতে হবে। তো কতটা টাফ হবে যেখানে গৌতম গম্ভীর অ্যাজ এ কেকেআর ম্যানেজার, অ্যাজ এ ইন্ডিয়ান ম্যানেজার, কতটা ডিফারেন্স হবে বা কতটা টাফ হবে তার জন্য? ডিফারেন্স তো অবশ্যই আছে, কারণ এখানে পলিটিক্সটা অনেকটাই বেশি রিলেভেন্ট, তো অবশ্যই ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকবে। কিন্তু গৌতম গম্ভীর কোচ হয়ে এসেছে মানে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওর কন্ডিশন গুলো মানা হয়েছে, যেটা সবসময় এটাই থাকে যে ওকে ফ্রি হ্যান্ড দিতে হবে। কারণ ওর ফিলোসফি এটা কোচিং এর বা মেন্টরশিপের, যে ওখানে ওকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া না হয় তাহলে ওটা ব্যাকফায়ারই করবে সবসময় টিমের ক্ষেত্রে, যেটা কখনোই বিসিসিআইও চাইবে না। বিসিসিআই যতটাই পলিটিক্স কে ইনভলভ করুক ক্রিকেটের মধ্যে, ওরাও ক্রিকেটটাকেই মানে ইন্টারেস্টের সব থেকে শিখরে রাখে, কারণ ওরা জিততেই চায়। আলটিমেটলি যদি আমরা সমস্ত কিছুর উপরে দেখি, ওরাও জিততেই চায়। তো সুতরাং ওরা গম্ভীরকে কোচ করে এনেছে মানে, এবং জয়সার সাথে জয়সার ফ্যামিলির সাথে একটা পলিটিক্যাল ইনভলভমেন্টও রয়েছে, ইন্টারেস্টও রয়েছে, বিগতকালে ছিল। তো সুতরাং ওদের দুজনের মধ্যে সম্পর্ক ভীষণই ভালো, এবং যতই পলিটিক্স ইনভলভ থাকুক না কেন সেটা গম্ভীরকে ডাইরেক্টলি কোনোভাবে এফেক্ট করবে বলে আমার মনে হয় না। এবং বাকিটা ভবিষ্যতে দেখা যাবে খেলার মাঠে কি হয়। তো ওয়ান থিং ইজ ফর শিওর, যেটা আমিও জানি, তুই জানি, সমস্ত ফ্যানই জানে, যে we are in for a lot of entertainment. মানে প্রত্যেক বছর বছর একটা করে প্রমিস এগুলো একসেপ্ট করবো, আর এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, এবং জিজি কোচ হয়ে এসেছে মানে প্রত্যেকদিন কিছু না কিছু হেডলাইন তো থাকবে। একদম। তো এই ঝাল যে মাল মশলাটা, যেটা দ্রাবিড়ের যে শান্ত পরিবেশ একটা যেটা দেখছিলাম, সেটা কিছু চেঞ্জ তো হবে। হ্যাঁ, ক্যাপ্টেন যেই হোক, ডাজন্ট ম্যাটার। সেই গৌতম গম্ভীর ইজ গৌতম গম্ভীর। যাই শেষ কোশ্চেনটা করবো যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। 2025-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026-এ আবার একটা টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হবে, 2027-এ টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। তো গম্ভীরের যে মেয়াদ রয়েছে তার মধ্যেই 5টা বড় বড় ট্রফি আসছে। তো রিয়েলিস্টিক্যালি দেখতে গেলে আমাদের কটা জেতা উচিত, যে টিম আছে, মানে জাস্ট এটা একটা প্রেডিকশন টাইপের বলতে পারো, বা তোমার কি মনে হয় যে কোনগুলো আমাদের হাতে আছে যেগুলো আমি জিততে পারি বা হয়তো জিতবো সাকসেস অনুযায়ী? জাস্ট এক কথাই রিয়েলিস্টিক্যালি আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটে আমরা সব থেকে সেফেস্ট পজিশনে আছি, এবং ওডিআই ক্রিকেটে যে দুটো টুর্নামেন্ট আছে ওর 10 ইয়ারে, আমার মনে হয় ওই দুটো জেতা উচিত, দে শুড উইন ইট।
মানে আমাদের এটাই মনে করা উচিত, কারণ ওয়ানডে ক্রিকেটে আমাদের যা সেট আপ রয়েছে, আমাদের যা বেঞ্চ রয়েছে, সেটা ওয়ার্ল্ডের বেস্ট। আমার মনে হয় না তারপরে কেউ আছে। একদম। সেকেন্ড টাইমে আসবো টেস্ট ক্রিকেটে। সেকেন্ড এই কারণে, কারণ এটাকে প্রথমে রাখছি না, কারণ ঋষভ পান্ত এবং জসপ্রীত বুমরা ফিরলেও, মোহাম্মদ সামির ইনক্লুশন হলেও একটা টপ মিডল অর্ডারের খামতি তো অবশ্যই রয়েছে, সেটা যতক্ষণ না একদম, একদম। প্রতিষ্ঠিত করতে পারছে ইয়াংস্টাররা ততক্ষণ এটা মানতেই হবে। সেই জন্য আমি 2 নম্বরে রাখবো। এবং 3 নম্বর তো ফর অবভিয়াস T20 অবভিয়াস রিজনস, কারণ এত বড় রোহিত শর্মা এবং বিরাট কোহলির একটা খামতি, সেটা বাকিরা বা কোন কোন প্লেয়াররা ওটা ভরাট করবে সেটা দেখা খুবই ইন্টারেস্টিং। সামনের 2 বছরের আইপিএল নির্ভর করবে ওটার উপরে। 40খানা T20 ইন্টারন্যাশনালস আছে আমাদের, বাইল্যাটারাল এবং ট্রায়াঙ্গুলার সিরিজ মিলিয়ে এবং এশিয়া কাপ মিলিয়ে। সেগুলোতে আমরা কিরকম ফল করছি, সেখানে প্লেয়ার্সরা কিভাবে স্ট্যান্ড আপ করছে, ক্যাপ্টেনের কি ভূমিকা রয়েছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তবে আমি রিয়েলিস্টিক্যালি এটাই বলবো, ওয়ানডে ক্রিকেটের যে দুটো চ্যাম্পিয়নশিপ রয়েছে মেজর, ওই দুটো আমাদের জেতা উচিত। একদম ঠিক। তো আর সেগমেন্টটা বাড়াবো না। তো জিজ্ঞেস করতে অভিষেক নায়ার নিয়ে, বাট তুমি যেহেতু আগেই বলে দিলে, হ্যাঁ, যেহেতু যেটা শোনা যাচ্ছে যে অভিষেক নায়ার আপাতত ব্যাটিং কোচ, দিলীপ যে ফিল্ডিং কোচ সেই আছে, আর বোলিং কোচ কোনো কনফার্ম হয়নি, যেটা গৌতম গম্ভীর বিনয় কুমারকে চাইছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক, আমরা নিউজ পেয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আজকে এখানেই শেষ করা যায়। আবার একটা আলোচনা নিয়ে বসবো। এটা একটা ছোট আমাদের সেগমেন্ট ছিল, ছোট। বাঙালি থেকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটার উপরে আলোকপাত করার জন্য। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। expect for the best. Thank you, Bharat. Yes, sir.